নমস্কার বন্ধুরা, আমাদের রেড এফএম সাসপেন্স এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে যারা, তারা হলেন শুভধর, মৌমিতা সাহা এবং বুবাই সাহা। আমাদের এই চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা কোনো গল্প আপলোড করার পরেই যেন আপনার কাছেই প্রথম নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সেই সুন্দর গল্পটি শুনে আনন্দ উপভোগ করতে পারে। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। এইভাবেই আমাদের চ্যানেলে আপনারা পাশে থাকুন। আমাদের এই গল্পে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, সমস্ত গল্পটাই ইচ্ছাকৃত এবং কাকতালীয়। আরও হাড়হিম করা ভৌতিক, অলৌকিক, তান্ত্রিক গল্প শোনার জন্য এক্ষুনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো চলুন আর বেশি দেরি না করে মূল গল্পে ফেরা যাক। আজকে যেই গল্পটা শোনাতে চলেছি, সেই গল্পটা খুবই সুন্দর এবং ভয়ানক। আজকের গল্পের নাম হলো তারানাথ তান্ত্রিক ও কাশিমপুর গ্রামের পুরো বাড়ির কামিনী ডাইনি। বেশ কিছুদিন হলো তারানাথ তান্ত্রিকের সাথে আমার আর দেখা হয় না। শুনেছি কাশিমপুর গ্রামে বেড়াতে গিয়েছিল, আজ দুপুরেই ফিরেছে। আর তাই অফিস থেকে বের হয়ে দেরি না করে তার বাসাতে ছুটে গেলাম। কয়েকবার দরজা ধাক্কাতেই তারানাথ দরজা খুললেন। আরে বিভূতি, তা কেমন আছো? কেমন আর থাকবো বলুন তো, সেই যে গেলেন আর তো দেখাই নেই। এইবার কাশিমপুর গ্রামে কাজ ছিল। আমার এক পিস্তুত দাদা সুরনাথ, সে এক ভয়ঙ্কর সমস্যায় পড়েছিল। মা ঠাকুরন আমায় খবর দিলেন, আর তাই আমি ছুটে গেলাম। তাই তো বলি, জরুরি না হলে কি আর আপনার দেরি হয়? তা কি ঘটনা? আমার দাদা ডাইনির খপ্পরে পড়েছিল। উমা, সে কি? তাহলে শোনো পুরো ঘটনাটি। মা ঠাকুরন আমায় যেভাবে বলেছিলেন, আমি সেভাবেই বলছি। আমার নাম সুরবালা। এখন সবাই আমাকে মা ঠাকুরন বলেই ডাকে। 11 বছর বয়সে বাড়িতে এই কাশিমপুর গ্রামে আমার বিয়ে হয়। বিবাহিত জীবনে আমার কোনো সন্তান ছিল না। ভাইপোর ছেলে সুরনাথকে আমি নিজের সন্তান হিসেবেই বড় করেছি। 1 মাস আগে সে কলকাতায় একটি পোস্ট অফিসে চাকরি নিয়েছে। কাজের সুবিধার জন্য সে একটি গ্রামাঞ্চলে পরিদর্শন করতে যায়, কিন্তু রাস্তার মধ্যে সে ডাইনির খপ্পরে পড়ে। 3 দিন পর তারপর আমরা গিয়ে তাকে খুঁজে পাই। এখনো সে মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ। আর তাই তারানাথ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তোমাকে আমি পুরো ঘটনাটা আগে বলছি, তাহলে মন দিয়ে শোনো। হ্যাঁ, স্টেশনে ট্রেন থামতেই হ্যাট কোট পরা সুরনাথ নামিয়া পড়িল। স্টেশনটি ছোট, তাহার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন ওই 2 মিনিট থামিয়া তারপর চলিয়া গেল। সুরনাথ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলিয়াছে। সুরনাথবাবু সেইগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই। ছোট সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন। সঙ্গে অন্য কোথাও লটবহরও নাই। সুটকেসের মধ্যে আছে এক সেন্টু প্যান্টুলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজিবার বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার 2ই রয়েছে, কিন্তু সবই ওই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একটি কেরানি আর 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময়
সুরনাথ পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন। দ্বিপ্রহরের আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টার বাবু বাসাতেই হইল। পোস্টমাস্টার খাওয়ার পর কহিল, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, এই এখন বরং কিছুক্ষণ বিশ্রাম করুন। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথ ঘণ্টাখানেক বিশ্রাম করিল। তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইল। ইতিমধ্যে তিনি খবর লইয়াছে যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন। তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে কাঁচা পাকা রাস্তা রয়েছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছে। আজ সন্ধ্যের সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছিবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যের পূর্বে ফিরিয়া আসিবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবে। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণের উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিল, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে। ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন কেমন? কেন, বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা মোটেই ভালো নয়। সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িল। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জলা মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন রয়েছে, কোথাও নিস্তরূপাদপ শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়া নির্জন পথটি আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন। মাত্র 12-14 মাইল পথ, সাইকেলে যাইতে কতইবার সময় লাগিবে। সুরনাথের বয়স 40 বছর, মধ্যমাকৃতি, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের ওপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হইয়াছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতেও মন চাহিতেছে না। তিনি যখন 6 মাইল দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে। সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। মাঝখানে উঁচু জমি, তাহার ওপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়া আছে। হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল। চারিদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হইয়া গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন। আশেপাশে নিকটে দূরে জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের ওপর টুকরা মেঘ লাগিয়া আছে, যেন সূর্য মুখোশ পড়িয়াছে। সুরনাথ একটু চিন্তা করিলেন। এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাইবে। অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছিতে না পারেন, বিভ্রান্ত হইবার সম্ভাবনাও রয়েছে। পোস্টমাস্টার বলিয়াছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়া যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়িয়া বাঁহাতি রাস্তা ধরিলেন। পোস্টমাস্টার কিন্তু মিথ্যে বলেন নাই।
পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চলিলে আচার খাইবার ভয় নাই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না। মনে হইল মুখে মুখ সাটিয়াই সূর্যদেব অস্ত যাইবেন। মিনিট 20 সাইকেল চালাইবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আশাম্বিত হইয়া উঠিলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে। দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে। আরও কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ ব্রেক কষিলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটিরও দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়া রয়েছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন, সেখান হইতে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়া একটি যুবতী বসিয়া আছে। সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে। মুখের ডৌল দৃঢ়, রোগভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গল তারের আভাস। চোখের তারা বড় বড়। পরিধানে কেবল একটা কস্তাপার শাড়ি। অলংকার নেই। সদবা কি বিধবা কি কুমারী কিছুই বোঝা যায় না। তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছে। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে? দাঁতগুলি কুশুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক ধক করিয়া উঠিল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন, কিন্তু তিনি লঘু চেতা লোক নন। সবলে আত্মসংযম করিয়া বলিলেন, রতনপুর। কিন্তু যুবতী টাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল। তাহার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু একটা আছে যাহা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে। রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই তো রাত হইয়া যাইবে, পৌঁছতে আর পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাহিলেন। দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায়ায়, তাহা মিলাইয়া গিয়াছে। তিনি উদ্বেগ স্বরে বলিলেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এইখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন। একটু স্থলিত স্বরে বলিলেন, আচ্ছা, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল, তারা সব মাঠে গেছে। সারা রাত ধইরা ধান পাহারা দিবে। মাঠে যে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে যে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন। বলিলেন, তা যদি অসুবিধা না হয় তাহলে এখানেই থাকবো। যুবতী দশন ছটা বিকীর্ণ করিয়া হাসিল।
প্রায় অন্ধকারে তাহার হাসিটা তরিত্রী পালির মতো ঝলকিয়া উঠিল। সে বলিল, তোমার গাড়ি দাওয়ায় তুইলা রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করিল। একটি মাদুরা নিয়া দাওয়ার এক পাশে পাতিয়া দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এক্ষুনি তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল। সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন। ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার ওপর আসিয়া পড়িল। বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে। সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন। তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাধ সরাহত মৃগ, বহ্নিমুখ বিবিক্ষু পতঙ্গের মানসিক অবস্থাকে কবে বিবৃত করিয়াছে। এই নাও চা এনেছি। চা দিতে গিয়া আঙুলে আঙুলে একটু সোয়াশুই হইল। আমি রান্না সরাতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন। আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়েই শুয়ে থাকবো বরং। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জায় কাজ নাই। 1 ঘন্টার মধ্যেই রান্না হইয়ে যাবে। যুবতী চলিয়া গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পেতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল। সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর আর অপরটি বোধহয় শয়ন কক্ষ। তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের ওপরই তার শয়নের ব্যবস্থা হইবে। সেই ভালো হইবে। কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতেই তিনি চলিয়া যাইবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হইয়াছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল। সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন যেন পায়ে আলতা পড়িয়াছে। যুবতী সুরনাথের সঙ্গে বেশ সহজভাবেই কথা বলিতেছে, অথচ তিনি হুঁ আর হাঁ ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে, খাইতে দিয়াছে, তাহার সহিত অন্তত একটু মিষ্টালাপ করিবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভিতর হইতে গলা বাড়িয়া বলিলেন, তোমার নাম কি? এক ঝলক হাসিয়া যুবতী বলিল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছাক করিয়া লাগিল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে, কেমন? সুরনাথের বুক ধড়াস করিয়া উঠিল। তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়া বলিল, ও মা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও বিছানায় শোগে। সুরনাথ আর কথা কাটাকাটি করিলেন না। কামিনী রাত্রে কোথায় শুইবে সেই প্রশ্নও করিলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন। ঘরে দীপ জ্বলিতেছে,
মেঝের ওপর খড় পাতিয়া তাহার ওপর তোষক বিছাইয়া শয্যা। সুরনাথ সুটকেস আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন। তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন। চোখ বুজিয়া তিনি পাশের ঘরে খুটখাট ঠুংঠাং বাসনকোসনের শব্দ শুনিতে লাগিলেন। ইন্দ্রিয়গুলি অতি মাত্রায় তখন তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুজিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন। হঠাৎ চটরা ভাঙিয়া গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে। তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। 3 দিন পর্যন্ত যখন সুরনাথ ফিরিয়া আসিলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও তো গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ লইল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাহাতি রাস্তায় একটিও কুটির নাই। সে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে পড়ে রয়েছিল। সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে। তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস রহিয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন বুরুশ সমস্তই মজুত রয়েছে। কিছুই খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়াছে, যেন রক্তচোষা বাদুর দেহটা শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে তাকে চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন, আহা, এই ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো ও তল্লাটেই আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। এই হইল তাহার ঘটনা। ডাইনির হাত থেকে সে কোনো রকমেই বেঁচে ফিরেছে। গল্পটি বলিয়া ঠাকুরন কিছুক্ষণের জন্য থামলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, তাকে আমি আমার নিজের সন্তানের মতো বড় করিয়াছি। যেভাবেই হোক তুমি তাকে ভালো করিয়া দাও। এইটুকু বলে তারানাথ কিছুটা থামলেন। তারপরে বললেন, আমি ওকে যোগ্য করিয়া সুস্থ করিবার চেষ্টা করিয়াছি। ডাইনির নজর কিন্তু এখনো তার উপরই রইয়াছে। গল্পটি শোনার পর আমি আর বেশিক্ষণ সেখানে রইলাম না। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কাশিমপুর গ্রামের পুরো বাড়ির কামিনী ডাইনি গল্প। আজকের গল্পটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর এই ধরনের গল্প পেতে আমাদের এই রেড এফএম সাসপেন্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আপনারাও আপনাদের পছন্দের ঘটে যাওয়া কোনো গল্প পাঠাতে পারেন এই আইডিটাতে virali53@gmail.com পাঠিয়ে দিন চটপট করে। আর সেই গল্পটাই প্রচারিত হবে আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে। এতক্ষণ গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা। আবারও ফিরছি নতুন কোনো গল্পের এপিসোড নিয়ে।